আজকে যেটা করেছে সেটা চূড়ান্ত অন্যায় করেছে। স্যার, কোনো একটা মানুষকে তো থামতে হয়, ওকে তো থামাতে হবে। মানে একটা মানুষ আরেকটা মানুষের উপর অন্যায় করে যাবে, তাকে পেইন দিয়ে যাবে, তাকে হার্ট করে যাবে, দ্যাট ক্যানট গো অন। সো স্যার, দিস ইজ হাই টাইম, ইট ক্যানট গো অন অ্যাজ আই সেড আর্লিয়ার। ফলে অপরাজিতাকে রুখে দাঁড়াতেই হবে স্যার। এর এগেনস্টে শি হ্যাজ টু টেক আ স্ট্যান্ড। আর সেই জন্যই আজকেও কমপ্লেনটা করতে এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই করুন। এটা তো উনি করতেই পারেন না। আদালত দোষী প্রমাণ করেছে, আদালত সাজা দিয়েছে, তো সেখানে ওনার কি করার আছে? বরঞ্চ ওনার উল্টে সহানুভূতি দেখানো দরকার ছিল। তা নয়, আপনাকে মেরে ফেলতে চাইছে মানুষটা। আরে বাবা, কিছুদিন হলেও তো সংসার করেছিলেন একসাথে, তো ওনার জন্য এটুকু উদারতা রইল না? কোথায় কি লিখতে হবে বলুন স্যার। হ্যাঁ, আপনি এখানে ডিটেলসে সবটা লিখে দিন। হ্যাঁ, টোটাল কমপ্লেনটা লিখুন। আমি একবার চেক করে নেবো, যদি কিছু চেঞ্জেস দরকার হয় আমি করে দেবো। ও, আপনি লিখুন, আমার একটা ফোন আসছে, আমি একটু জরুরি ফোনটা সেরে নিই। হ্যাঁ, এক্সকিউজ মি। যা হয়েছে সবটাই লিখছি স্যার। অপরাজিতা, তোমার কি কমপ্লেনটা লিখতে অসুবিধা হচ্ছে? না তো। না, করতে পারছো না আমি দেখতে পাচ্ছি। মানে ইটস ওকে, তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে জোর করে লিখতে হবে না। জোর করে কিছু করার দরকার নেই। মানে একটা মানুষ হিট অফ দ্য মোমেন্ট যা খুশি করতে পারে। হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। একটা উপযুক্ত শিক্ষা দরকার, একটা থার্স্ট দরকার। মানে ওকে এই থার্স্টটার মাধ্যমে সোজা করিয়ে দাঁড় করিয়ে দিতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে যে ইউ ক্যানট টেক শবনম ফর গ্রান্টেড। শবনম মানেই পৃথিবীর যত রাগ, পৃথিবীর যত ক্ষোভ, তার উপর উগড়ে দেওয়া যায় না। শবনমেরও একটা সম্মান আছে। শবনম বলি যে তার উপর যা খুশি করা যাবে, যেমন খুশি তার সাথে ব্যবহার করা যাবে, সেটা তো হতে পারে না। ইটস আ ক্রাইম। সেটা বন্ধ করব বলেই তো থানায় এলাম। দেখো অপরাজিতা, তুমি থানায় এসেছো অথচ কমপ্লেনটা লিখতে পারছো না। মানে তুমি যশের এগেনস্টে কমপ্লেনটা লিখতে চাইছো না। দেখো, বিশ্বাস করো, তুমি যদি এটা না করো তাহলে কিন্তু মানে এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। মানে এটা একটা প্রতিরোধ করার দরকার। ইউ হ্যাভ টু স্টপ ইট, এন্ড ইট হ্যাজ টু স্টপ সামওয়্যার। না, আমি লিখব, আমি নিশ্চয়ই লিখব। আজ সকালে সবার সামনে আমাকে যে অসম্মান করেছে সেটা আমি ডিজার্ভ করি না। আর যদি তুমি না ঠিক মতো পৌঁছতে, ও তো আমার গায়ে হাত তুলতো। আর এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। কিচ্ছু না। আমি জানি তুমি যশের উপর অনেক ব্যাপারে কৃতজ্ঞ, হয়তো তাই জন্যই তুমি এই স্টেপটা নিতে চাইছো না। মানে ইটস ওকে, স্বাভাবিক এটা। কিন্তু দেখো, এইভাবে তো একটা অন্যায়কে বাড়তে দেওয়া যেতে পারে না। তুমি যদি এই স্টেপটা না নাও ওর এগেনস্টে, তাহলে ও অনেক কিছু করতে পারে পরবর্তীকালে। হি ক্যান বিকাম রেকলেস, হি ক্যান টার্ন মোর ভায়োলেন্ট। দেখো, যশকে তুমি এই ব্যাপারে ইন্ডালজেন্স দিও না। আমি কথাগুলো বলছি বলে হয়তো তোমার আমার উপর রাগ হতে পারে, হয়তো তোমার খারাপ লাগতে পারে। ভেবে দেখো, আমি ঠিক কথাই বলছি। মানে এটা এই জন্য বলছি না যে যশের উপর আমার কোনো কারণে রাগ আছে বা সেরকম কিছু নয়। ও তোমার প্রতি যে আচরণটা করেছে, যেভাবে তোমাকে অপমান করেছে, আই সিম্পলি কান্ট টেক ইট। আমি সেই জন্য বলছি, আমার সেটা ভালো লাগছে না। আমি কমপ্লেনটা লিখে নিই। ঠিক। তুমি তো সত্যিই শবনমকে বিষটা খাইয়েছিলে।
কারণ সেই বিষ মেশানো পায়েস খেয়েই শাবনাম অসুস্থ হয়ে পড়েছিল। মেয়েটা কিন্তু সেদিন মরেও যেতে পারতো ফুলকাকি। যদি না সেদিন যশ আর রাহুল গিয়ে মেয়েটাকে বাঁচাতো, তাহলে কিন্তু মেয়েটা আজকে বেঁচে থাকতো না। কি লাভ হলো? কি লাভ হলো বলো তো? সেদিন তো আমি সবই বললাম, কিন্তু সেই তো তুমি সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে। খবরদার! আর একটা কথা বলবে না তুমি মহুয়া, আমি তোমাকে লাস্ট করে মতো ওয়ার্ন করছি। তোমার সাহস তো কম নয়। তুমি আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়ির খাবে, আর আমাদের বাড়ির। তুমি এ বাড়ি থেকে চলে যাও না, যাও না, বাপের বাড়ি থেকে থাকো। অবশ্য তোমার বাপের বাড়ির মনোদ আমার খুব ভালো করে জানা আছে। কোথায় যাবে? কোথাও যাবে না। যা রায় বেরিয়েছে তাতে আমি অন্তত খুশি নই। যে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার 5 বছরের কি কারাদণ্ড হতে পারে? তা তো যাবজ্জীবন হওয়া উচিত। আর সাক্ষ্য প্রমাণের অভাবে যে মানুষটা ছাড়া পেয়ে ঘুরে বেড়ালো, আর সে যে ভবিষ্যতে সুযোগ পেলে আরো কারোকে এরকম কিছু করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আর সেই জন্যেই ওদের আরো ভালো করে এই কেসটা পর্যালোচনা করা উচিত ছিল। তুমি কি চাইছো কাকুমনি? মায়ের জেল হলে তুমি খুশি হতে? দেখ, যে অন্যায় করেছে সে শাস্তি পেলে আমি খুশি হতাম। কি মিথ্যে কথা বলছে? সবাই মিলে আমার নামে মিথ্যে কথা বলছে। না দিদি ভাই, সবাই মিলে মিথ্যে কথা বলছে না। এই ঘটনাটা যখন ঘটাচ্ছিলে তখন কিন্তু তোমার সঙ্গে মহুয়াও ছিল। তোমরা দুজনে সব সময় শবনমকে হ্যারাস করেছো, আর আমি তখন বাধা দিতে গেলে তোমরা আমার ওপরেও রাগ করেছো। ইয়েস, আমার ওপরেও তোমরা রাগ করেছো। মহুয়ার এখন পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু তাই বলে এই নয় যে পুরনো কথাগুলো সব মিথ্যে। আলবাত আমি 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 তোমাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার বউ আমাদের বাড়িতেই থাকছে, এদিকে আমাদের বিরুদ্ধে কি কথা বলছে, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, কিন্তু আমার বিরুদ্ধে কি কথা বলছে। বাহ! এই কথাটা ঠিক যে আমি তোমার খাই পড়ি, তবে তুমি যেদিন আমাকে হিন্দু মতে বিয়ে করেছিলে সেদিন কিন্তু তুমি পরিষ্কারভাবে উচ্চারণ করে বলেছিলে, আজ থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। তাই তুমি তো সেই দায়িত্বকে অস্বীকার করতে পারো না পরাগ। আর তুমি আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ বলে যে আমি কোনোদিনও সত্যি কথা বলতে পারবো না, আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, তাও তো নয়। বৌমা, তুমি চুপ করে থাকো না। আরে আমরা তো আছি, আমরা তো দেখেছি সেদিনকে কে কি করেছে, কে কি বলেছে। দেখ পরাগ, ওর হয়ে কথা বলার জন্য আমরা এখানে অনেকে আছি। তুই অকারণে ওকে হিউমিলেট করছিস। দেখো কাকামণি, আমি কাউকে ইচ্ছে করে হিউমিলিয়েট করিনি। আর এখানে তো একজন হাজবেন্ড ওয়াইফের কথা হচ্ছে, মাঝখানে তুমি কেন কথা বলতে আসছো? 100 বার বলবো, কারণ কথাটা এখন আর তোদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে নেই। দেখ, তোরা এখন একজন অন্যায়কারীকে নিয়ে, একজন দোষীকে নিয়ে কথা বলছিস। সেই দোষীর বিপক্ষে মহুয়া কথা বলেছে বলে তুই রেগে যাচ্ছিস। তুই কিছুতেই বুঝতে চাইছিস না যে রোহিণী হচ্ছে আসল দোষী। এতক্ষণ তোমরা অনেকে অনেক কথা বলেছো, সবার যা যা বলার ছিল সবাই বলেছো তো। আমি কিন্তু একটা কথাও বলিনি, কিন্তু এবার বলবো। আমার কি মনে হচ্ছে জানো তো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে, যে বিষয়টা আমাদের 3 জনের মধ্যে ছিল, আমি শবনম আর রোহিণী, আমাদের 3 জনের মধ্যে যে বিষয়টা ছিল সেটা না শেষ পর্যন্ত আর আমাদের 3 জনের মধ্যে ছিল না। তার মধ্যে অনেক তৃতীয়, চতুর্থ, পঞ্চম অনেকে ঢুকে পড়েছিল, যার জন্য একটা সিম্পল বিষয় ভীষণভাবে কমপ্লিকেটেড হয়ে গেছিল। রোহিণী আর যাই করুক, ও আর যাই করুক না কেন, ও কাউকে মেরে ফেলতে পারে না।
আর ও ওর জায়গায় দাঁড়িয়ে যা যা করেছে আমার মনে হয় সেটা কমপ্লিটলি জাস্টিফাইড। একদম জাস্টিফাইড। এই বিষয়ে আমি তোকে সাপোর্ট করছি যশ। রোহিণী যা করেছে 100% জাস্টিফাইড। কেন করেছে? ওর সংসার ওর হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সংসারটা ভাঙতে বসেছিল, ওর স্বামী, ওর নিজের স্বামী আরেকটা মেয়ের কাছে চলে যাচ্ছিল। রোহিণী যদি তখন চাইতো তাহলে কিন্তু রেজিস্ট করতে পারতো, কিন্তু ও তখন করেনি। আর যদি করতো না তখন যশের শাস্তি হতো এবং স্বপ্নও বেঁচে যেত না। কারণ যে কাজটা করে এবং যে কাজটা করতে প্রভোক করে তারা দুজনেই সমান দোষী। এখন তোমাদের চোখে শাবনাম খুব সাধু হয়ে গেছে, তাই না? মন থেকে লিখছো তো? লিখছি যখন, তখন আমি মন থেকেই লিখছি। যেটা সত্যি সেটাই লিখবো। আমি তো কোনো কিছু বানিয়ে লিখছি না। আজকে আমার গায়ে হাত দিতে চেয়েছে, কালকে আমার গায়ে হাত দিয়ে দেবে। এই দুটোর মধ্যে তো পার্থক্য কিছু নেই। আর এটা অপমানজনক। ও মুখে যে কথাগুলো বলে না, সেটা অপমানজনক। আমি খালি একটাই ব্যাপার বুঝতে চাইছি, ও এত ভালোবাসতো রোহিণী চৌধুরীকে। যদি এতই ভালোবাসতো তাহলে বিয়ে করার পর কেন ওকে ডিভোর্স দিয়েছিল? আমি লেখাটা কমপ্লিট করে নি। কমপ্লিট? আর একটুখানি। স্যার একবার একটু দেখে নিন। এটা এক ধরনের ভায়োলেন্সের পর্যায়ে পড়ে, ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, আমরা এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলতেই পারি। এর জন্য ওনার যথেষ্ট কঠিন শাস্তি হতে পারে। স্যার, শাস্তি থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে ও যাতে এরকম কাজ ভবিষ্যতে না করে সেটা দেখতে হবে আমাদের। স্যার দেখুন, আমাদের উদ্দেশ্য ওকে শাস্তি দেওয়া নয়, কিন্তু কোথাও তো একটা ইট হ্যাজ টু স্টপ। ওকে তো সংশোধন করতে হবে। ইট ক্যানট গো অন। ফলে এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কখনো না হয় আমাদের সেটা দেখতে হবে স্যার। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ কাম হিয়ার। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের রুটিন ডিউটিটা তো আমাদের করতেই হবে। ওনার সঙ্গে একবার আমাদের কথা বলতেই হবে। এর জন্য কেউ কোনোভাবে জেল হতে পারে? দেখুন, আইনে তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা তো সব সময় এতটা কঠোর হতে পারি না। মানে ইনফ্যাক্ট কমপ্লেনেন্টই অনেক সময় সেটা চান না। সেই জন্য একসঙ্গে বসিয়ে যদি এক্ষেত্রে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায় তাহলে ওনাকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু উনি যদি ডেসপারেট হন, উনি যদি রিপিটেডলি একই কাজ করতে থাকেন, তাহলে তো ম্যাডাম আপনাকে কেস করতেই হবে। নিন, এটা কমপ্লিট করুন। চিন্তা করো না, কথা বললেই কাজ হবে। আমি চিন্তা করছি কে বললো তোমায়? মানে সেটাই তো স্বাভাবিক। মোটেও সেটা স্বাভাবিক নয়। আর আমি ওসব চিন্তা কিছুই করি না। আমি শুধু এটাই জানতে চাই, যশোজিৎ বোস কেন এরকমটা করলো? কিসের জন্য করলো? রোহিণীকে ভালোবাসে বলে, নাকি রোহিণীর আর জেল হয়ে গেছে বলে ও এরকমটা করলো? অপরাজিতা, আমি তোমাকে ইন্টেলিজেন্ট বলে ভাবতাম। ইয়েস, কিন্তু তুমি এরকম বোকার মতো কেন কথা বলছো? মানে আই সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে মাঝে মধ্যে কি আমার মনে হচ্ছে মাঝে মধ্যে তোমার ইন্টেলিজেন্সটা কোথাও হারিয়ে যায়। কেন বলো তো এতগুলো কথা বলছো? বলবো না ও কেন এরকম করছে?
শুধু যে ও রোহিণী চৌধুরীকে ভালোবাসে বলেই কি করছে সেটা তো নয়। তোমার পাশে যদি আজকে দেবদীপ না থাকতো তাহলে ও কিন্তু এত কিছু করতো না। শুনতে পেলে না? শুনেছি। চুপ করে গেলে যে? চুপ করে গেলাম কারণ বলার কিছু নেই আমার। কি উত্তর দেবো বলো তো? আজকে ও অপছন্দ করে বলি যে তোমাকে আমার পাশ থেকে সরে যেতে হবে তার তো কোনো মানে নেই। সেটা কিন্তু ওর প্রবলেম, আমার প্রবলেম নয়। ঠিক। স্যার আমার লেখা কমপ্লিট, একটু প্লিজ চেক করে নিন। একটা মুশকিল কি হয় জানেন, যখন আমরা এই কমপ্লেনের এগেনস্টে অ্যাকিউজডের সাথে কথা বলতে যাই না, তখন অনেক সময় দেখা যায় যে কমপ্লেনেন্ট নিজেই উইথড্র করে নিচ্ছে। সেই জন্য আমরা অভিযুক্তের সাথে প্রথমে কথা বললেও কোনো সিদ্ধান্ত নিই না। আমরা চেষ্টা করি দুই পক্ষকে একসঙ্গে বসানোর, দুপক্ষ সামনাসামনি কথা বলে নেওয়ার, মানে এক পক্ষের সামনে আরেক পক্ষকে দিয়ে বলিয়ে নিই যে ইন ফিউচার এই ধরনের কাজ আমি আর করব না। আর যদি আবার দ্বিতীয়বার এই একই ঘটনা ঘটে তাহলে তার জন্য কেউ দায়ী থাকবে না, নিয়ম মাফিক যা হবার তা হবে। আবার ওর সাথে আমাকে বসতে হবে? ইফ রিকোয়ার্ড, সেটা আমি আপনাকে জানাবো। শুধু শুধু রাগারাগি করে কোনো লাভ নেই যশ। তোর স্মৃতিশক্তি যে এতটা দুর্বল সেটা আমার জানা ছিল না। পুরনো প্রেম যে কারো স্মৃতি দুর্বল করে দেয় এই কথাটা সত্যি জানতাম না রে। পুরনো প্রেম? রোহিণীর সঙ্গে তোমার পুরনো প্রেম আবার নতুন করে ফিরে এসেছে তো তাই বলছি, নাহলে তো মাঝখানে রোহিণীর মুখও দেখতে না। আরে বাবা, পুরো ব্যাপারটাই তো শবনমের জন্যে। ওই মেয়েটাই তো সবার থেকে ওকে দূরে রেখেছিল। কখনো না। ঘটনা চক্রে তোমার সাজাটা হয়নি দিদিভাই, বেঁচে গেছো। কিন্তু এই কেসটা যে ধামাচাপা পড়ে গেল তা তো নয়, তাই না? শবনম এই কেসটাকে নিয়ে হাইকোর্টেও যেতে পারে, কেসটা রিওপেনও হতে পারে। তুমি যদি এখন ছাড়া পেয়ে এই ধরনের কথাবার্তা বলতে শুরু করো তাহলে তার পরিণতি কি হবে তুমি ভাবতে পারছো দিদিভাই? তুমি কি আমার মাকে ভয় দেখাচ্ছ? সিরিয়াসলি তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আইন আইনের পথে গেছে, তোমরা বললেই তো হলো না। কি মুশকিল? কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ পাবে না, কারণ আমি তো সেরকম কোনো কাজ করিনি। দেখো, দাদা থাকলে সঠিক উত্তরটা দিতে পারতো। দাদা যখন বাড়িতে নেই, বৌদি তুমি না কপাল জোরে বেঁচে গেছো। আর যখন বেঁচেই গেছো তখন বাচ্চাটাকে সম্মান দাও, সম্মানের সঙ্গে বাঁচো। কি বলতে চাইছো একটু বলবে? এটাই বলতে চাইছি যে প্রত্যেক মানুষের একটা নিজের সম্মান আছে, আর তার সম্মানটা তার কাজের সঙ্গে জড়িয়ে থাকে। তুমি যদি কাউকে খুনের জন্য প্ল্যান করো তাহলে কিন্তু তোমার সম্মান বিঘ্নিত হবে, আর তুমি যদি কাউকে হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে যাও তাহলে তোমার সম্মান বাড়বে। দেখো বৌদি, তুমি কোনটা করবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। রে বাপ রে বাপ, তোমার কাছ থেকে আমি কোনো উপদেশ শুনতে চাই না, চাইছি না আমি। সে তো বটেই, সে তো বটেই। তুমি যদি সত্যি কারোর উপদেশ শুনতে তাহলে আর এই ধরনের কাজ কারবার তুমি করতে না। দেখুন, ব্যাপারটা একটু সেন্সিটিভ তো। যতবার আপনি ওকে ওর সামনে বসাবেন ওর একটু অকওয়ার্ড ফিল হবে, মানে ওর মধ্যে একটা পেইন তৈরি হবে। বুঝতেই তো পারছেন স্যার, এক্স হাজব্যান্ড।
এই কথাটা কি বারবার না বললেই নয় দীপ্তি? কি বললাম? বারবার কেন এক কথা বলছো, এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ড? শোন, ওর না একটা নাম আছে, ওর নাম ডক্টর যশোজিৎ বোস। আর আমাকে আমার এক্স হাজবেন্ড অপমান করেছে বলে যে আমি এতটা রিয়াক্ট করছি তা কিন্তু নয় দীপ্তি। আমাকে যে কেউ অপমান করলে আমি এতটাই রিয়াক্ট করব, একটা নর্মাল মানুষ যা করে থাকে। আশা করি আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, চলো আমরা তাহলে আসি স্যার। ওকে, আমি দেখবো, আমি নিশ্চয়ই দেখবো যাতে এই ঘটনার রিপিটেশন আর না ঘটে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কাম। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করার তো কিছু নেই। না মানে আমি যদি কোনোভাবে তোমাকে হার্ট করে থাকি। টায়ার্ড লাগছে, বাড়ি চলো।